প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। ওয়াকাফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পদ্ধতি আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। কথা মাথায় ঢুকছে? সে বলবে কাগজ দেখাও, 800 বছরের মসজিদ কাগজ দেখাও, 900 বছরের মসজিদের কাগজ দেখাও, 1000 বছরের মসজিদের কাগজ দেখাও। চিরামান মসজিদ কেরলে 1400 বছর পুরাতন, কাগজ দেখাও। কেরলে গুজরাটে 1300 বছরের মসজিদ, কাগজ দেখাও। কথা মাথায় ঢুকছে? তাহলে হেবা করার, দান করার, অফ করার পদ্ধতি আছে। আমার কথা মাইকে বুঝছেন? একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে। ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না। আর ব্যাপার যদি জেনে যায়, আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো, ভারতের ইতিহাসে ওয়াকাফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। কেন? ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেলাদের বংশের উত্তরসূরি নয়, এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা মৌলা আলী শেরে খোদার উত্তরসূরি, এরা ওমর ফারুকের উত্তরসূরি। এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায়। কখনো এরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, রাজ পাওয়ার নাও থাকতে পারে। ব্রিটিশকে তাড়াবার পিছনে 90,000 প্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ আমাদের জান দিয়ে আছে। ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি, তাই সাদা চামড়া তাড়িয়েছি, এবারে কালো চামড়াকে তাড়াবো। কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি, এটা জানতে হবে। এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে। শুনুন একটু ভাই, আমি বুঝাতে চাইছি। আর যদি বলেন যে না 2-4 কথা বলে দিয়ে ছেড়ে দেন, তো ছেড়ে দিচ্ছি। তাহলে একটু বুঝুন, আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে। সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা অন্য কোনো সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ। ইসলামে যেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, যাকাত একটা পার্ট, ঠিক তেমন ইসলামেরই একটা পার্ট মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ
দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছিল। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফ কোনো নয়-ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায়। তারা বোর্ড তৈরি করলো ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না। তাদের ইচ্ছা ছিল ভালো, কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই ওয়াকফের অর্থ লুট হতে শুরু হলো। তারপরে এই ওয়াকফকে 1995-এ আরেকবার সংযোজন করা হলো, সংশোধন করা হলো। সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই ওয়াকফকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো। এরপরে এই 77 বছর আইন তৈরি হয়েছে, ওয়াকফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে, সুন্দর সিস্টেমও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায়, যারাই দায়িত্বে থাকে, তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই 77 বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও ওয়াকফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকফ উদ্ধার করে দেবো। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলবেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরও অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ফুরপুরা শরীফের রেল, ইটা সিটা বাড়িতে বাড়িতে, মানে দুনিয়ার যা ফেকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার, ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং মাপে চলছে। এদের সবার বাপ, সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে। অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে, এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন? পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে। কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না। এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে,
৭৭ বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার। প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো 1.5 ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার। প্রত্যেক জেলার, প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকাফ 2024 সংশোধনের নামে ওয়াকাফ সম্পদকে পুরো কবজা করে নাও। 44টা 1995-এর যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপির ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকাফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে 20 জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে 21 জনের কমিটি করতে চাইছে। 11 জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না। এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক। আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দেওবদ্ধ সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কেন? দেওবদ্ধ সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না। আমি সত্য কথা বলছি, আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে। তাই 21 জন কমিটির মধ্যে 11 জন অমুসলিমকে ঢুকাবে। তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি 10 জনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে। তাহলে ওয়াকাফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলেন। কেরলের 14 বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে। গুজরাটের 13 বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকাফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে। এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। এক তো লোভ, অর্থ, টাকা, আমাদের ওপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন। বাস্তব হলো এটাই, এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই। কেন? আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার
প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে, কবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এ দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির, মন্দির থাকবে, যেটা মসজিদ, মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার, গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ, চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। তা সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা? লড়াই করতে পারবেন? লড়াই করতে পারবেন? আজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে পোড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছেন। কেন? অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে। ঠিক না বেটি?